আজকে আমরা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শুরু করব। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সমীকরণে থাকবে একটা চল, একটি চল বিশিষ্ট সমীকরণ মানে এক্স যুক্ত সমীকরণ, এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত এক্সের উপরে 2 দ্বিঘাত এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এ নট ইকুয়াল টু 0, কারণ এ যদি 0 হয় তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে শুধু শুধু আমাদের থাকবে কত, বি এক্স প্লাস সি। সেটা একচল বিশিষ্ট সমীকরণ, কিন্তু দ্বিঘাত সমীকরণ আর হবে না। তার জন্য আমাদেরকে এ অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে সেই সমীকরণটিতে এ নট ইকুয়াল টু অবশ্যই 0 হতে হবে। এবং এখানে এ বি এবং সি সবই বাস্তব সংখ্যা, এ বি সি বাস্তব সংখ্যা। এবার দেখো আমরা কোষে দেখি 1.1। এখানে দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা তা বুঝে লিখি। দ্বিঘাত হতে হবে এবং বহুপদী সংখ্যামালা হতে হবে, তার বেশি কিছু না। তাহলে একেরটা দেখো, একেরটা কি আছে, একেরটায় আছে এক্স স্কোয়ার প্লাস -7x প্লাস 2, এটা দ্বিঘাত এবং বহুপদী সংখ্যামালা। এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দুইটা কি আছে, 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। এটি একটু আমরা যদি একটা সিম্পলিফাই করি এটাকে, তাহলে কী হবে, 6x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এই সমীকরণ, এই বহুপদী সংখ্যামালাটি, এটা একটি বহুপদী সংখ্যামালা এবং একচল বিশিষ্ট, এটা ঠিক আছে, কিন্তু এটা 5 ঘাতের, তার মানে এটা দ্বিঘাত না, দ্বিঘাতের থেকে বেশি। তাহলে এটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কিন্তু সেটা দ্বিঘাত সমীকরণ না, মানে দ্বিঘাত সংখ্যামালা না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয় এটা। তাহলে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, আর এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা নয়। তিনেরটা কি বলছে, 2x, তিনেরটা লিখি 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কী পাবো, 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। এটা দ্বিঘাত এবং একচল, তাহলে একচল বিশিষ্ট বহুপদী দ্বিপদ সংখ্যামালা, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, এটিও একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আবার চারটা দেখো, চারটা কি আছে, 2x মাইনাস 1। এখানে তো দেখে বোঝা যাচ্ছে এখানে কোনো দ্বিঘাত পদ নেই, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা এবং একচল বিশিষ্ট, সেটা ঠিক আছে, কিন্তু এটা দ্বিঘাত সংখ্যামালা না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে একেরগুলো এইরকমই ছিল। দুয়েরগুলো কি আছে, নিচের সমীকরণটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। মানে দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলছে আমাদেরকে। তাহলে 2-এর একেরটা দেখি, 2-এর একেরটা কি আছে, x মাইনাস 1 প্লাস 1/x সমান 6। এখানে x নট ইকুয়াল টু অবশ্যই 0, কারণ x ইকুয়াল টু 0 হয়ে গেলে এখানে 1/0 হয়, সামথিং বাই 0, এটা আনডিফাইন্ড, তাই এখানে আমাদেরকে ডেফিনেশন এখানে দিতেই হবে যে x নট ইকুয়াল টু 0। বা এটা আমরা সমাধান করলে কি পাবো, আমরা এখান থেকে আমরা লসাগু করে দিলাম x, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 6, বা এক্স স্কোয়ার কোনাকুনি গুণ মাইনাস এক্স প্লাস 1 সমান 6x, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x প্লাস 1 সমান 0, বা
এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 সমান 0। এটা তো এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং দ্বিঘাত, তাহলে এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সমান সমান 0 আছে, তাহলে এটা সমীকরণ। সমান 0 যদি না থাকতো তাহলে আমরা কি বলতাম, এক চল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। সমান 0 আছে তাই এটা কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দুয়েরটা দেখি। এবার দুইয়ের অঙ্কটা, দুয়েরটা কি বলছে, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার। এক্স প্লাস 3/x সমান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার। এখানেও এক্স নট ইকুয়াল টু 0, তাই না? এখানেও এক্স নট ইকুয়াল টু 0, বা এটা আমরা রসায়ন করে দেবো এখানে, তাহলে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব। তাহলে কী পাবো আমরা, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 সমান সমান 0। এটা এক চল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ হয়ে গেছে এখানে, কারণ ম্যাক্সিমাম ঘাত কত আছে, 3। তাহলে এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না, বাকি সবই ঠিক আছে কিন্তু দ্বিঘাত নয়, ঠিক আছে? তাহলে এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। দুয়েরটা এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তিনেরটা দেখো এখানে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান সমান 0, ঠিক আছে? এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমরা চেক করব। তো এখানে আমাদের যে পদটি আছে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা এরকম পাবো, √x টু দি পাওয়ার 4 মাইনাস 6√x প্লাস 2 সমান সমান 0। এটি তাহলে এটাই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ আমরা যদি √x-কে একটা চল ধরি তবু এখানে 4 পাওয়ার চলে আসছে, তাই এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। আর এক্সের সাপেক্ষে তো অবশ্যই নয়, তাই না? কারণ এখানে যে পাওয়ার থাকবে এখানে এক্স থাকবে, এখানে এক্স টু দি পাওয়ার 0 থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 সমীকরণটির আকারে লিখে আমরা এটাকে কোনো দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। চারটা দেখা যাক কি আছে। চারটায় আছে এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আছে। তা আমরা যদি এই দিকটা ভাঙি তাহলে আমরা ওটাই পেয়ে যাবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এবারে হোল স্কোয়ার সূত্র সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এদিকেও যা ওদিকেও তাই, তাহলে এটা কোনো সমীকরণ না, এটা একটা বীজগাণিতিক অভেদ। তাহলে এটাও এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, এটিও এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। কারণ কি, এদিকেও যে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ভেঙে যেটা পেয়েছি ওদিকে ডান দিকে সেটাই ছিল আমাদের, তাহলে এটা কোনো বীজগাণিতিক সমীকরণ নয়, এটা একটি বীজগাণিতিক অভেদ। এবার দেখো তিনেরটা কি বলছে, এক্স টু দি পাওয়ার 6 তারপরে কত আছে মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ সেটা নির্ণয় করি। তাহলে আমরা যদি এটা লিখি এক্স কিউবের সাপেক্ষে লিখি, তাহলে এক্স কিউব টু দি পাওয়ার 2 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান সমান 0। তার মানে এক্স কিউব চলের এখানে এক ঘাত, এখানে 2 ঘাত, তার মানে এখানে ম্যাক্সিমাম 2 ঘাত আছে, এবং একই চল এখানে এক্স কিউব এখানে এক্স কিউব। তাহলে এই সমীকরণটা এক্স কিউব চলের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে লিখব আমরা এই সমীকরণটি এক্স কিউব চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4 কি আছে, a মাইনাস 2 স্কোয়ার এক্স স্কোয়ার a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, এর আগে আমরা দেখলাম যে প্রশ্নতে এক জায়গায় সমীকরণ লিখে তারপর সে কমা দিয়ে x নট ইকুয়াল টু 0 বা x নট ইকুয়াল টু সামথিং লিখতাম। এখানে আমাদেরকে সেইটাই নির্ণয় করতে হবে যে এইখানে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। কখন?
একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হয় না কখন, যখন এক্স স্কোয়ার যুক্ত সহগটা এক্স স্কোয়ারের সহগ 0 হয়ে যাবে। এক্স স্কোয়ারের সহগ যদি 0 হয়ে যায় তখন কি হয়, এক্স স্কোয়ার যুক্ত পদটা বিলুপ্ত হবে, তখন আমাদের শুধু রৈখিক সমীকরণ পড়ে থাকবে। তাহলে এখানেও যদি এটিকে দ্বিঘাত সমীকরণ না হতে দেওয়া যায় তাহলে আমাকে এক্স স্কোয়ার যে সহগটা আছে সেই সহগটা সমান 0 হতে হবে। তাহলে অতএব সমীকরণটিকে যদি, যেটা প্রশ্নতে বলেছে যে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগটি আছে সেই সহগটা সমান সমান 0 করতে হবে। তো সেখান থেকে যে মানটা বেরিয়ে আসবে এ সমান সমান 2। অর্থাৎ এই সমীকরণে উক্ত সমীকরণে এ সমান সমান 2 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটাই প্রশ্ন ছিল। এটা 4-এর 1-এরটা। এবার দেখো 4-এর 2-এরটা। 4-এর 2-এরটা কি বলছে, x/4 - x সমান সমান 1/3x। এখানে x নট ইকুয়াল টু 0, অবশ্যই x নট ইকুয়াল টু 0 হতে হবে, কারণ এখানে 0 হয়ে যাবে। এবং x নট ইকুয়াল টু এখানে 4 আছে, তাহলে এখানে 4ই হতে হবে, তাই না? এবং x নট ইকুয়াল টু 4, কারণ কি এখানে x এর জায়গায় 4 বসালে নিচে এখানে 0 হয়ে যাবে, তাই এই দুটো কন্ডিশন দিতে হবে। এই সমীকরণটিকে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা হিসাব করি। তাহলে আমরা এখানে সরাসরি কোণাকুণি গুণ করব, তাই না? তাহলে এখানে কোণাকুণি গুণ করলে কত হবে, 3x², এই কোণাকুণি গুণ করলে সমান সমান 4 - x বা 3x² + x - 4 সমান সমান 0। ঠিক আছে, এটাই সমীকরণ। তাহলে এটা ax² + bx + c আকারে সাজানো হয়ে গেল। সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে, x এর সহগ 1। তাহলে এই সমীকরণটিকে x² + bx + c = 0 আকারে লিখলে x এর সহগ হবে, অতএব x এর সহগ কত, x এর সঙ্গে এখানে কত আছে, 1 আছে, তাহলে x এর সহগ সমান সমান 1। এবার দেখো 4-এর 3-এরটা, 3x² + 7x + 23 সমান সমান কত আছে, x + 4 * x + 3 + 2। এইটাকে x² + bx + c সমান সমান 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তবে আগের অঙ্কটার মতোই এটাকে আমরা ভেঙে ঠিকঠাক করে একদিকে হিসাব নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে আমাদের। তাহলে এদিকে 3x² + 7x + 23 থাকলো সমান সমান এই দুটো গুণ করব। তাহলে x দিয়ে সবটুকু গুণ, তাহলে x² + 3x + 4 দিয়ে গুণ, তাহলে 4x + 12 + 2 বা 3x², x কে এদিকে নিয়ে আসছি, আরেকটা হিসাব করে নিই, 7x + 23 সমান সমান x² + 4 আর 3 7x + 12 and 2 14 বা 3x² - x² + 7x - 7x + 23 - 14 সমান সমান 0 বা 2x² 7x ক্যান্সেল, আর 23 থেকে এদিকে 6 আর 3 9 সমান সমান 0। কী জানতে চেয়েছে এখানে প্রশ্নটিতে, জানতে চেয়েছে কি, যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এটাই x² + bx + c আকারে প্রকাশ করা হয়ে গেল। এটাকে আমরা যদি আরও সাজিয়ে লিখি তাহলে এরকম লিখতে পারবো যে 2x² + 0x + 9 সমান সমান 0। হ্যাঁ, এটাই x² + bx + c আকারে সাজানো হয়ে গেল। এবার দেখো 4-এরটি, 4 অঙ্কটি কি আছে, x + 2 a ≠ 0 অবশ্যই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং x² x এবং x⁴ মানে c সেটার মানে এইগুলো সহগ নির্ণয় করি। তাহলে আগে আমরা এটাকে x² bx + c আকারে লিখি। তাহলে এটাকে যদি লিখি তাহলে পাবো কি আমরা, a + b হোল কিউবের সূত্র কি, a³ + 3a² b + 3a
বি স্কোয়ার প্লাস বি কিউব, তাই না সূত্র। আর এটা কি গুণ করবো এক্স কিউব মাইনাস এক্স, এ প্লাস বি হোল কিউবের সূত্র কী ছিল, এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাই ফর্মুলা, তাই না। এই ফর্মুলাটাই তো আমরা দিয়ে এটাকে ভেঙে দিয়েছি, ফর্মুলা দিয়ে এটাকে ভেঙে দিয়েছি। এবার দেখি এই এক্স কিউব আর এক্স কিউব মাইনাসে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এদিকে কত পাবো 6x স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12x প্লাস 2 কিউব মানে 8 সমান সমান এদিকে মাইনাস এক্স, তাহলে ওই এক্সকে এদিকে নিয়ে চলে আসছে, তাহলে প্লাস এক্স সমান সমান 0, বা 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান সমান 0, তাই না। তাহলে এখানে x⁻2 এর সহগ জানতে চাইছে, তাহলে x⁻2 এর সহগ 6, x এর সহগ কত 13, আর x⁻0 এখানে তো কত আছে, এখানে এটা যদি আমরা সেভাবে লিখে তাহলে কি লিখতে পারবো 6x স্কোয়ার প্লাস 13x তারপরে প্লাস 8x⁻0, x⁻0 মানে তো 1, তাই এটা আমরা লিখতে পারি এখানে 0 1 2। এখানে জানতে চাইছে না এক্স এবং এবার x⁻0 এর সহগ, তো x⁻0 এর সহগ কত পাবো আমরা, এখানে পেয়েছি কত 8, ঠিক আছে। এবার দেখো 5-এরগুলো, 5-এর একেরটা কী আছে, এইগুলো সুন্দর করে পড়তে হবে, পড়ে এটাকে বুঝতে হবে, বারবার পড়তে হবে, পড়ে সমস্যাটা কি বলছে সেটা বুঝতে হবে, তারপরে অঙ্ক করা যাবে, তা নাহলে করা সম্ভব না। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। 42কে এমন দুটি অংশে বিভক্ত করব যাতে এক অংশ আর এক অংশের বর্গের সমান। 42কে এমন দুটি অংশে বিভক্ত করব যাতে এক অংশ আর এক অংশের বর্গের সমান। তাহলে 42-এর একটা অংশ এক্স ধরছি, তাহলে আর একটা অংশ কত হবে, 42 থেকে এক্স বাদ দিতে হবে। তাহলে ধরি একটি অংশ এক্স, তাহলে অপর অংশ কত হবে, অতএব অপর অংশ 42 মাইনাস এক্স দিয়ে এখানে কি বলেছে যে এমনভাবে ভাগ করবো, এই ভাগটা এমনভাবে হলো যেন একটা অংশ অপর অংশের বর্গের সমান, মানে এই একটা অংশ আর একটা অংশের বর্গের সমান। তাহলে কি 42 মাইনাস এক্স, এইটা কি আর একটা অংশের বর্গের সমান, সমান কার সমান, আর একটা অংশ কি এক্স, তাহলে এটাই শর্ত, এটাই শর্ত দেওয়া ছিল শর্তানুসারে। কেউ যদি এটা না লিখতো যে একটা অংশ আর একটা অংশের বর্গের সমান, যে কোনো একটা অংশ আর একটা অংশ কোনোটা নির্দিষ্ট বলেনি, তাহলে আমরা 42 মাইনাস এক্স এর স্কোয়ার সমান সমান এক্স এটাও লিখতে পারতাম আমরা, দুটোই ঠিক। আমরা এটা হিসাব করবো, তাহলে সুবিধা হবে, কারণ এখানে একটা হোল স্কোয়ার ভাঙতে হবে, এখানে এটাতে মধ্যে হোল স্কোয়ার ভাঙা লাগবে না এখানে, তাই এটা করবো আমরা। বা এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান সমান 0। তাহলে এটাই আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে শুধু বলেছে কি নিচের বিবৃতি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, জাস্ট এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের তৈরি হয়ে গেল, তাই না। দুয়েরটা কি বলছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, একটা অযুগ্ম সংখ্যা 1, আটটা অযুগ্ম সংখ্যা কত 3, আটটা অযুগ্ম সংখ্যা 5, এদের মধ্যে গ্যাপ কতটা থাকছে, 2 গ্যাপ থাকছে, তাই না। এদের মধ্যে থাকে কত গ্যাপ, 2। তার মানে যে কোনো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা অথবা যুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ কত থাকবে, 2। যদি আমরা যুগ্ম সংখ্যা, দুটো ক্রমিক যুগ্ম সংখ্যা বলতাম, ক্রমিক মানে পরপর 2, তারপর একটা 4, তারপর একটা 6, তারপর একটা 8, তার মানে এদের মধ্যে গ্যাপ কত থাকছে, 2, তাই না। 6-এর পরে 7 ছিল, সেটা তো অযুগ্ম, তাদের এটা যুগ্ম, তার মানে ক্রমিক যুগ্ম বা অযুগ্ম যদি বলা হয় সেখানে তাদের মধ্যে গ্যাপ কত থাকবে, 2। তাহলে যদি আমরা একটা ক্রমিক অযুগ্ম সংখ্যার মধ্যে একটা যদি এক্স ধরি, তাহলে আরেকটা কত হবে, এক্স প্লাস 2, তাই না। তাহলে ধরি ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলির একটি এক্স, ক্রমিক অযুগ্ম
সংখ্যা দুটির একটি এক্স, তাহলে অপরটি কত হবে? অতএব অপরটি এক্স প্লাস টু হবে, হ্যাঁ না? কারণ কি একটা যেটা তার পরেরটা যদি আমি আন্দাজে ধরি, একটা যদি এক্স ধরি তাহলে তারপরটা কত হবে? এক্স প্লাস টু হবে, অথবা যদি এদিকে ধরতাম তাহলে এক্স মাইনাস টু ধরতাম, তাই না? এটা করতে হবে। তারপরে বলেছি কিন্তু তাদের গুণফল 143, তাহলে শর্ত অনুসারে বা শর্তে তাদের গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস টু, এই যে ক্রমিক দুটো অযুগ্ম সংখ্যা তাদের গুণফল 143। তাহলে এটা সমাধান করলে কত পাবো? এক্স স্কোয়ার প্লাস টু এক্স, 143 এদিকে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 143 সমান সমান 0। এটাই সেই নির্ণয় একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই না? এবার তিনেরটা দেখো, তিনেরটা কি আছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা মানে পরপর, মানে 1 2 3 4 5 এগুলো ক্রমিক সংখ্যা। মানে একটা যদি এক্স হয় তারপরটা কত? এক্স প্লাস ওয়ান, তাই না? এদের মধ্যে গ্যাপ কত? মাত্র 1। তাহলে এখানে যেমন এক্স প্লাস টু ধরেছিলাম, একটা এক্স ধরলে আরেকটা এক্স প্লাস টু, কারণ কি ক্রমিক অযুগ্ম, অযুগ্মতা পরপর থাকে না, তার জন্য এক্স প্লাস টু ধরতে হয়েছিল আমাদেরকে। তাহলে এখানে আমরা কি বলেছি? এদের ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে ধরি ওই ক্রমিক সংখ্যা দুটির মধ্যে একটি কত, বা প্রথমটি যদি লিখি প্রথমটি এক্স, তাহলে অপরটি কত? অপরটি বা দ্বিতীয়টি এক্স প্লাস ওয়ান, তাই না? এদের বর্গের সমষ্টি 313। তাহলে শর্তে কি এদের বর্গের সমষ্টি, এদের বর্গ একটা এক্স স্কোয়ার একটার বর্গ, আরেকটা কি এক্স প্লাস ওয়ান, এটা আরেকটার বর্গ, এদের সমষ্টি মানে এদের যোগফল, যোগফলটা কত? 313। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটাকে করতে পারি কি এক্স স্কোয়ার প্লাস এটাকে ভাঙলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার সমান 313, তাই না? বা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান মাইনাস 313 সমান সমান 0। 313 দিকে নিয়ে আসলাম। বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস কত? 312 সমান সমান 0। এখান থেকে সবগুলো থেকে 2 কমন নেওয়া যাবে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 312কে ভাঙলে কত হবে? তাহলে এখানে হবে 1 1 1 5 দুগুণ 10, তাহলে 2 থাকলো, তাহলে 6 দুগুণ 12 সমান সমান 0। এটাই তাহলে সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে শুধু সমীকরণ তৈরি করতে বলেছে, তাহলে সমীকরণ তৈরি করা হয়ে গেল। এরপরের চ্যাপ্টারে আমরা সমাধান করব। এবার দেখো 6-এর 1, 6-এর 1-এরটা কি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে আগে আমরা একটা ছবি আঁকি। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। কর্ণ, এটা কর্ণ, ঠিক আছে? কর্ণের দৈর্ঘ্য 15 মিটার বলেছে। আর বলেছে তাদের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3, তাই না? এবার তাহলে আমরা লিখি, ধরি আয়ত ক্ষেত্রটির, অঙ্ক করার আগে প্রশ্নটিকে বারবার পড়তে হবে, না হলে কিন্তু প্রশ্নতে কী বলছে সমস্যা সেটা বোঝা যাবে না এবং অঙ্কের সমাধানে পৌঁছানো যাবে না। আয়তক্ষেত্রটির প্রস্থ এক্স মিটার, অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? প্রস্থ থেকে 3 মিটার বেশি বলেছে, প্রস্থ থেকে 3 মিটার বেশি দৈর্ঘ্য, তার জন্য আমরা প্রস্থ সমান সমান এক্স ধরেছিলাম। তাহলে এই কর্ণ এবং আয়তক্ষেত্র এখানে একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র লাগাতে পারবো, তাই না? পিথাগোরাসের সূত্র মানে কি? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে যাব। তাহলে বাই পিথাগোরাসের ল, পিথাগোরাস ল, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে
সূত্র অনুসারে কি এর আগের অঙ্কগুলোতে কী ছিল, শর্ত বলা ছিল যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা অযুগ্ম ক্রমিক ধনাত্মক সংখ্যা তাদের গুণফল বা দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বা তাদের 42কে এমন অংশে ভাগ করা গেল যে একটা অংশ আর একটা অংশে বর্গের সমান, এখানে শর্তগুলো প্রশ্নতে বলা ছিল। কিন্তু এখানে প্রশ্নতে আয়তক্ষেত্রের কর্ণ এবং দৈর্ঘ্য প্রস্থর মাপ বলা আছে, কিন্তু আয়তক্ষেত্র মানে সেখানে একটা সমকোণ হয় সেটা জানতে হবে, দিয়ে সেখানে পিথাগোরাসের সূত্র অনুসারে যেগুলো হয় সেগুলো আমাদের লিখতে হবে। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান আমরা জানি অতিভুজের স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এরকম লিখে হবে 2x × 3 প্লাস 3 স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার সমান সমান 15 15 225 বা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস এক্স স্কোয়ার প্লাস 225 মাইনাস লিখে দিই সমান সমান 0। তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 6x এদিকে নিয়ে আসলে 9, তাহলে হবে কত 6 216 সমান সমান 0। তাহলে কমন নিলে কী পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান সমান 0। এটাই সেই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। 6-এর 2 6-এর 2 কি বলছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। 80 টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার প্রতি কেজি চিনির দাম 1 টাকা কম হতো। 80 টাকায় কয়েক কেজি চিনি কিনেছে, সরাসরি আমরা লিখি, ধরি ওই ব্যক্তি 80 টাকায় x কেজি চিনি কিনেছেন, তাই তো। এখন 80 টাকায় ক কেজি চিনি পাওয়া যাবে, তাহলে 80 টাকায় পাওয়া যাবে 80/x কেজি চিনি, তাই না। 80 টাকায় পাওয়া যাবে 80/x কেজি চিনি। অতএব 80 টাকায়, তাহলে প্রতি কেজি চিনির দাম বের করি আমরা। অতএব প্রতি কেজি চিনির দাম ক্রয় মূল্য 80/x টাকা, তাই না। যদি এখন আরও 4 কেজি বেশি, মানে এখন যদি 80 টাকায় x প্লাস 4 কেজি, আরও 4 কেজি বেশি 4 কেজি চিনি পাওয়া যায়, তাহলে কী হবে, তবে প্রতি কেজি চিনির দাম কত হবে, প্রতি কেজি মানে 1 কেজি চিনির দাম কত হবে, প্রতি কেজি চিনির দাম কত হবে 80/x + 4 টাকা, তাই না। এক্স 80 টাকা যদি x কেজি পাওয়া যায় তাহলে 1 কেজির দাম কত, 80কে x দিয়ে ভাগ করবো, 80 টাকা যদি x + 4 কেজি পাওয়া যায় এখন, তাহলে কত টাকা পাবো, কত কেজি পাবো, মানে কত টাকা কেজি হবে চিনির দাম 80/x + 4। এটাই এই দুটোর পার্থক্যই বলা আছে কত 1 টাকা। পরের কার্ডটার দাম কত হতো 1 টাকা কম হতো, তাহলে প্রথমে দাম বেশি ছিল 80/x মাইনাস 80/x + 4। এইটা শর্ততে বলা আছে কত, শর্তে বলা আছে কত যে এই দামের পার্থক্যটা হবে 1 টাকা, তাই না। তাহলে এখান থেকে আমরা সমাধান করতে পারবো। সমীকরণের গঠনটা বোঝা গেল তো, যে 80 টাকায় প্রথমে x কেজি চিনি পাওয়া যেত, তাহলে 1 কেজি চিনির দাম 80/x 80 টাকায়, তারপরে আরও যদি 4 কেজি এক্সট্রা চিনি পাওয়া যেত, মানে x + 4 কেজি যদি চিনি পাওয়া যেত, তাহলে প্রতি কেজি চিনির দাম কত হবে, 80কে আমরা মোট প্রাপ্ত চিনির ওজন দিয়ে ভাগ করব, তাহলে 1 কেজি চিনির দাম পেয়ে যাবো। পরবর্তীতে 1 কেজি চিনির দাম এইটা। এবার বলেছি কিন্তু পরবর্তীতে 1 টাকা পার কেজি দাম কম হয়ে গেছে, তার মানে প্রথমকার দাম 1 কেজির দাম এটা, দ্বিতীয় দাম 1 কেজির দাম এটা, এই দুটোর মধ্যে পার্থক্য 1 টাকা, সেটাই এখানে। তাহলে এটা আমরা লসাগু করব x + 4, তাহলে কত পাবো 80 কমন, 80 কমন নিচ্ছে এখানে, সবার আগে কমন নিয়ে নিলাম এখানে, তাহলে এখানে কত পাবো x + 4 মাইনাস x, তাই না, বা এখানে এবার এখানে 1 আছে, বা 4/x² + 4x সমান 1/80, ঠিক আছে।
বা কোনাগুনি গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 4x সমান 4 × 32 320 বা এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 320 সমান সমান 0। এটাই নির্ণয় সমীকরণ। এখান থেকে সমাধান করব আমরা পরবর্তী চ্যাপ্টারে। তারপর আমরা বুঝতে পারবো যে চিনির দাম কত ছিল। তাহলে 80 টাকা যদি প্রথমে x কেজি চিনি পাওয়া যায়, পরবর্তীতে যদি x + 4 কেজি চিনি পাওয়া যায়, তাহলে এইভাবে সমীকরণ আমরা গঠন করতে পারবো। এরপরে দেখো দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল। সমবেগে যাওয়ার পরে ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তবে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে সময় লাগতো কত? 2 ঘন্টা কম লাগতো। তাহলে ধরি প্রথমে গতিবেগ কত ছিল বলা নাই, শুধু দূরত্ব বলা আছে। ধরি ট্রেনটির গতিবেগ x কিলোমিটার/আওয়ার, তাই না? তাহলে 300 কিলোমিটার যেতে সময় লাগবে কত? সরাসরি আমরা শর্ত লিখতে পারি, কিন্তু এখানে একটু লিখছি। তাহলে তারপরে লিখি পরবর্তীতে যদি, তাহলে 300 কিলোমিটার লিখি, অর্থাৎ 300 কিমি যেতে সময় লাগবে কত? দূরত্বকে আমরা কি গতিবেগ দিয়ে ভাগ করবো, এত ঘন্টা, তাহলে তাই না? এবার যদি গতিবেগ x + 4 কত বলেছে? গতিবেগ বেশি, ঘন্টায় 5 কিলোমিটার বেশি, তাহলে x + 5 কিলোমিটার/আওয়ার হয়, তবে 300 কিমি যেতে সময় লাগবে কত? দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করব, এই ঘন্টা। প্রশ্নে বলা আছে, এবার শর্তে বলা আছে কি, যে শর্তে এখানে বলা আছে যে প্রথমে যে সময় লাগছিল সেটা এই সময়টা, পরবর্তীতে যে সময় লাগছে সেই সময়টার মধ্যে পার্থক্য কত ঘন্টা কম সময় লাগবে? 2 ঘন্টা কম সময় লাগবে। প্রথমে সময় লাগছিল 300/x ঘন্টা, পরবর্তীতে সময় লাগছে 300/x + 5 ঘন্টা। এই পরবর্তীতে গতিবেগ বাড়া পরে, তার পরবর্তীতে 2 ঘন্টা কম সময় লাগছে, তাহলে প্রথমকার সময় থেকে দ্বিতীয় সময়টা বাদ দিলাম, তাহলে আমরা 2 পাবো। তাহলে বা এখান থেকে যদি সমাধান করি আমরা, তাহলে x × x + 5, 300 কমন, ঠিক আছে? তাহলে 300 কমন নিয়ে বাঁ দিকে রেখে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কত পাবো? x + 5 মাইনাস x দিয়ে x + 5কে ভাগ, তাহলে x কেটে গেলে x + 5 থাকলো, উপরে 1 ছিল, x ক্যান্সেল, আর তাহলে উপরে শুধু থাকলো কত? 5, আর নিচে x² + 5x সমান কত? 2/300 সমান 1/150, বা কোনাকুনি গুণ, তাহলে x² + 5x সমান কত? 15 সঙ্গে 150 গুণ, 5-এর সঙ্গে 150 গুণ, তাহলে 75, 750, বা x² + 5x - 750 সমান 0। তাহলে এটাই আমাদের নির্ণয় সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের সমাধান করে আমরা এরপরে ট্রেনের গতিবেগ কত সেটা নির্ণয় করতে পারবো। এবার দেখো 6-এর 4-এরটা। 6-এর 4-এরটায় কী আছে? এক ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করলেন এক ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রয় করেছেন। কত টাকায় ক্রয় করেছেন এখানে বলা নাই, বলা আছে কি বিক্রয় মূল্যটা বলা আছে। যদি তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ হলো, শতকরা তত টাকায় লাভ হয়েছে। তাহলে আমরা প্রথমে ধরি দাম, যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই, ধরি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, তাই না? তাহলে এখান থেকে আমরা সরাসরি শর্ত বের করতে পারবো
অথবা একটু যদি সময় লাগায় তাহলে সেটা বের করতে পারবো। এবং বিক্রয় মূল্য দেওয়া আছে কত, ঘড়িটির একটু লিখি, বিক্রয় মূল্য 336 টাকা, 336 টাকা। এবার তাহলে লাভ কত, 336 টাকা থেকে x টাকা বাদ x টাকা ক্রয় মূল্য ছিল, এটা লাভ, তাই না? শতকরা লাভ কত, শতকরা বের করার জন্য কত কী দরকার হয়, শতকরা লাভ, একটু অন্য কিছু শেখা যাক, শতকরা লাভ, তাই না? বা লাভের শতকরা, তাহলে শর্তে লিখি আমরা, এটা হলো লাভ 336 মাইনাস x, এটা লাভ। শতকরা বের করতে গেলে সেটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে ইন্টু 100, এটা হয়ে গেলো শতকরা। শতকরা কত পার্সেন্ট লাভ সেটা বেরিয়ে গেল আমাদের। এই শতকরা লাভটা শর্তে কি বলেছে যে এটা তার ক্রয় মূল্যের সমান, তাহলে এক্সের সমান শতকরা লাভটা, এটা বেরোলো শতকরা, যে এটা ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য 336 টাকা দেওয়া ছিল, তাহলে লাভ কত হলো, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম, যত টাকা বিক্রি করলো, যত টাকা কিনেছিল, তার মধ্যে পার্থক্যটাই লাভ। শতকরা বের করার জন্য কী করতে হয়, লাভকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হয়। তাই লাভ কত হয়েছিল 336 মাইনাস x টাকা, সেটাকে আমরা x দিয়ে ভাগ করলাম। এবার সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে শতকরা পার্সেন্ট বের করার জন্য। এবং শর্তে বলা আছে যে এই যে পার্সেন্টেজটা আসলো শতকরা লাভের পার্সেন্টেজটা, সেই শতকরা লাভের পার্সেন্টেজটা তার ক্রয় মূল্যের সমান, তার মানে এক্সের সমান, বা উপরে 100 গুণ আছে, আমরা কোণে যদি গুণ করি তাহলে এখানে পাবো x স্কোয়ার, 100 উপরে আছে, তাই না, সমান সমান পাবো এখানে কত পাবো, 100 দ্বিগুণ মাইনাস 100x, বা x স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। এটাই সমীকরণ। এই সমীকরণ দ্বিঘাত সমীকরণটা সমাধান করে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখানে শুধুমাত্র আমাদের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছে, তাই আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করেই ছেড়ে দিলাম। দেখো 5এরটাই কি বলছে, স্রোতের বেগ 2 কিলোমিটার হলে রতন মাঝে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে সেই পথে আবার প্রতিকূলে ফিরে আসতে হবে, সেই ফিরে আসতে মোট সময় লেগেছে কত, 10 ঘন্টা। স্রোতের বেগ দেওয়া আছে কতটা, 2 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমরা নৌকার বেগ এখানে দেওয়া নেই, তাহলে নৌকার বেগটা ধরি নৌকার বেগ x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। এবার এই x কিলোমিটার পার ঘন্টা বেগে যেদিকে গেল 36, এ থেকে বি পয়েন্টে গেল কতটা পথ, 21 কিলোমিটার পথ গেল। এই দিকেই স্রোতের বেগ, স্রোত এই দিকে যাচ্ছে, স্রোতের বেগে যখন যাবে, স্রোতের দিকে যখন মানুষ যাবে নৌকা নিয়ে, তখন স্রোতের বেগ এবং নৌকার বেগ যোগ হবে। তাহলে স্রোতের দিকে বেগটা কত হবে, স্রোতের বেগের সঙ্গে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হবে, স্রোতের বেগ কত আছে 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে তখন বেগ কত হবে, x-2 হবে, তাই না। নৌকার যা বেগ তার থেকে স্রোত তো তাকে পিছন দিকে ঠেলে দেবে, তাহলে তার বেগটা 2 কিলোমিটার কম হয়ে যাবে, তাই না। তাহলে স্রোতের দিকে 21 কিলোমিটার যাওয়ার সময় লাগবে কত, দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করবো, তাহলে সেই সময় পেয়ে যাবো। আবার স্রোতের প্রতিকূলে আসার সময় সেটাও দূরত্বকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করবো, তাহলে সময় পেয়ে যাব। কারণ কি জানি আমরা, দূরত্বের ফর্মুলা কি, আগে গতির ফর্মুলাটা লিখি। গতির ফর্মুলা কি, দূরত্ব বাই সময়, তাই না, বা সময়ের ফর্মুলা কি, দূরত্ব বাই গতি। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, মোট সময় দেওয়া আছে 10 ঘন্টা, তাহলে আমাদের সময়টা বের করতে হবে। তাহলে স্রোতের অনুকূলে 21 কিলোমিটার পথ, 21 কিলোমিটার যেতে সময় লাগবে কত, দূরত্ব 21 কিলোমিটার, 21 কিলোমিটার গতি কত, এখানে একটু লিখতে হবে যে স্রোতের অনুকূলে বেগ কত,
লিখছে না, থাক, এক্স প্লাস 2 ঘন্টা। স্রোতের প্রতিকূলে ওই একই 21 কিলোমিটার পথ ফিরে আসতে সময় লাগবে কতটা? ওই 21 কিলোমিটার পথকে আমরা তার গতিবেগ দিয়ে ভাগ করলাম, তাই না? আসার সময় তো বেগটা কমবে কতটা? 2 কিলোমিটার কম হবে পার আওয়ার, কারণ স্রোতের বেগে তো বাধা দেবে 2 কিলোমিটার, তাই আসার সময় বেগটা কম x-2, যাওয়ার সময় বেগটা বেশি। এই দুটো সময়, এই টোটাল টাইমটা কত লেগেছে? এটা যাওয়ার সময় এই টাইমটা লেগেছে, আসার সময় কত টাইম লেগেছে? এই টাইমটা লেগেছে। শর্তে কি বলা আছে? শর্তে বলা আছে এই দুটো সময় মিলিয়ে 10 ঘন্টা। এখান থেকে আমরা হিসাব করতে পারি, বা 21 কমন নিলাম আমি, ঠিক আছে? তাহলে এখানে x+2 এবং x-2 লসাগু, তাহলে উপরে x-2 প্লাস x+2, তাই না, সমান সমান 10, বা উপরে থাকবে 2 2 ক্যান্সেল, তাহলে 2x থাকবে। তাহলে এই উপরে কত থাকবে? 21 ইন্টু 2x, তাই না? আর নিচে a প্লাস বি a মাইনাস বি, তাহলে x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4, তাই তো, সমান সমান 10। বা কোনাকুনি গুণ করব, তার আগে এই 2 দিয়ে আমরা এখানে কাটি, তাহলে এখানে 5, তাই না? তাহলে 5x স্কোয়ার মাইনাস 4 5 20, ঠিক আছে? আর এদিকে কোনাকুনি গুণ করলে কত হবে? 21x পাবো, 21x, বা 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 সমান সমান 0। এটা আমরা পেয়ে গেলাম, তাই না? এটাই নির্ণয় সমীকরণ, এটাই নির্ণয় সমীকরণ। এই সমীকরণের সমাধান পরবর্তী চ্যাপ্টারে হবে। সমাধান কীভাবে করতে হয়, হ্যাঁ, মধ্যপদ সহগ বিশ্লেষণ করতে হয়, সেগুলো পরবর্তী চ্যাপ্টারে হবে। এবার দেখো 6টায় কি বলছে? 6টায় বলছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। মজিদ বেশি সময় নেয়, তাহলে আমরা ধরবো কি মহিমের সময় লাগে x ঘন্টা, তাই না? তাহলে ধরি কাজটি করতে মহিমের সময় লাগে x ঘন্টা, ঠিক আছে? তাহলে ওই একই কাজ করতে কার সময় লাগবে? এখানে মজিদের আরও বেশি, 3 ঘন্টা বেশি সময় লাগে। মজিদের সময় লাগবে কত? x+3 ঘন্টা, তাই না, টোটাল কাজ করতে। তাহলে মহিম যদি টোটাল কাজটা x ঘন্টায় করতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটা কাজ করবে? তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করবে কত? 1/x অংশ, টোটাল কাজ 1, x ঘন্টা সময় লেগেছে, তাহলে 1-এর x অংশ টোটাল কাজটার মধ্যে 1 ঘন্টায় এতটা কাজ করবে। মজিদ 1 ঘন্টায় কতটা কাজ করবে? মজিদ টোটাল কাজটা x+3 ঘন্টায় করে, তাহলে 1 ঘন্টায় কাজ করবে কত? 1/x+3 অংশ টোটাল কাজের। মহিম এতটা কাজ, মহিম আর মজিদ এতটা কাজ, তাহলে দুজন মিলে 1 ঘন্টায় তাদের এই কাজটা যোগ করলাম। তাহলে তারা দুজন মিলে যখন কাজ করে, এখানে বলা আছে উভয়ে একসঙ্গে কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারে। তা দুজন এর 1 ঘন্টার কাজ এটা, তাহলে সেটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে টোটাল কাজ আমাদের 1 অংশ হয়ে যাবে। এটাই শর্ত, তাই না? মহিমের সময় লাগে টোটাল কাজটা করতে 1 ঘন্টা, তাহলে মহিমের টোটাল কাজটা করতে সময় লাগে x ঘন্টা, তাহলে মহিম 1 ঘন্টা কাজ করবে কত? টোটাল কাজের এই অংশটা 1/x অংশ, তাই না? আর কি মজিদ কি করে? মজিদ মহিমের থেকেও আরও 3 ঘন্টা বেশি সময় লাগায় ওই কাজটা একা করতে, তাহলে x+3, তাহলে 1 ঘন্টা কতটা কাজ করবে? 1/x+3। এবার পরবর্তী লাইনে বলা আছে যে উভয়ে একসঙ্গে কাজটি যদি 2 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে তাদের 1 ঘন্টা, দুজন মিলে 1 ঘন্টায় এই কাজটা করতে পারে, 1/x + 1/x+3, তাই না? মহিমের আলাদা এটা, মজিদের আলাদা এটা, একসঙ্গে এটা, সেটাকে 2 ঘন্টা যদি গুণ করি, প্রশ্নতে বলা আছে যে সেটা শেষ হয়ে যাবে কাজটা, তার মানে 1 অংশ কাজ। এখান থেকে আমরা এবার সমাধান করতে পারবো। এই 2কে ওই দিকে দিয়ে দেবো, তাহলে আমরা এখানে লসাগু করি, তাহলে x × x+3 লসাগু, তাহলে কত হবে? x+3 + x,
তাই না? এক্স দিয়ে এটাকে ভাগ করলাম তাহলে এক্স প্লাস থ্রি থাকলো, তাই এক্স প্লাস থ্রি, এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করলাম শুধু এক্স থাকলো, ওয়ানের সাথে এক্স রাখুন তাহলে এটা থাকলো সমান সমান এদিকে হাফ, বা এখানে কত টু এক্স, দুটো এক্সের যোগ প্লাস থ্রি, আর এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান সমান হাফ, বা কোনাকুনি গুণ করছি তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান সমান কত, এখানে 2 দ্বিগুণ 2 ইন্টু টু এক্স প্লাস থ্রি, তাই না? এখানে করে রাখলাম আমরা, তাহলে কত পাবো 4x প্লাস 3 দুগুণ 6, বা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস 4x, এই 4x এদিকে নিয়ে আসছে বাকি মাইনাস 6 সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান সমান 0। তাহলে এটাই আমাদের নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই না? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6। এবার দেখো 7এরটা, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার আগে আমরা দেখব স্থানীয় মান হিসাবে সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। যদি এটা একটা সংখ্যা হয় ধরো 73, এটাকে আমরা কি লিখতে পারবো, দশকের ঘরে যে সংখ্যাটা থাকবে সেটা ইন্টু 10, তাই না? প্লাস এককের ঘরে যেটা থাকবে সেটা, তাই না? তো এভাবে লিখতে হয়। যদি এরকম থাকতো একটা একক দশক, এখানে থাকতো 94, তাহলে এটা কি লিখতাম আমরা 9 ইন্টু 10 প্লাস 4, এভাবে লেখা যায়। লেখার পরে কি আসলে 990 যোগ 4, এটা 94 আসবে আমাদের। এটাও তাই 770 প্লাস 3, তাহলে এটা 73 আসবে। তার মানে স্থানীয় মান হিসাবে এইভাবে লেখা যায়। তাহলে যদি প্রশ্নটাতে আমি ধরি তাহলে সেইভাবে কীভাবে করা যায়, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি এক্স, তাই না? তাহলে প্রশ্ন যেটা দেওয়া আছে তাহলে একক স্থানীয় অঙ্কটি কত হবে, একক স্থানীয় অঙ্কটি কত হবে, এক্সের সাথে আরও 6 বেশি, তাই না? অপেক্ষা 6 বেশি, তাহলে একক স্থানীয় অঙ্ক এটা 6 বেশি। তাহলে আমরা যদি এখানে লিখি একক আর দশক, তাহলে একক স্থানীয় অঙ্কতে কত এক্স প্লাস 6, আর দশক স্থানীয় অঙ্কতে কত এক্স। তাহলে এইরকমভাবে যদি আমরা লিখি তাহলে এক্স ইন্টু 10 প্লাস এককের ঘরে যেটা আছে এক্স প্লাস 6, এটা হলো সংখ্যাটা এভাবে বের করতে পারবো। তাহলে এটা কত হলো 10x প্লাস এক্স প্লাস 6, তাহলে এটা পাবো কত আমরা 11x প্লাস 6। তাহলে সংখ্যাটি এভাবে আমরা নির্ণয় করতে পারি, যেভাবে সংখ্যা, এটা সাধারণ নিয়ম, তাই না? সংখ্যা বের করতে গেলে দশকের ঘরে যেটা থাকবে সেটাকে 10 দিয়ে গুণ প্লাস এককের ঘরে যেটা থাকবে সেটা, তাই হিসাব করলে আমরা এটা পাচ্ছি। তাহলে অতএব এখানে আমরা লিখবো অতএব সংখ্যাটি সমান কী পাবো আমরা 10 ইন্টু এককের ঘরে যেটা আছে যোগ এককের ঘর 10 ইন্টু দশকের ঘরে যেটা আছে সেটা যোগ এককের ঘরে যেটা, তাই না? তাহলে আমরা কত পাবো এখানে 10x প্লাস এক্স প্লাস 6, দ্যাট ইজ 11x প্লাস 6, তাই না? এটা হলো আমাদের সংখ্যা নির্ণয় করা হলো এতক্ষণ অবধি। এবার তারপর শর্ত কী বলা আছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল তার মানে এক্স একটা অঙ্ক আর এক্স প্লাস 6 আর একটা অঙ্ক, তাদের গুণফলটা কম কার থেকে, সংখ্যাটির থেকে। সংখ্যাটি কত 11x প্লাস 6, এই 11x প্লাস 6 থেকে এইটা কম, তাহলে এই দিকে আমরা হয় আমরা ওই কতটা কম 12 যোগ করে দিতে পারি, অথবা এদিকে বিয়োগ করে দিতে পারি, তাই না? এদিকে বিয়োগ করে দিলাম, অসুবিধার কিছু নাই। বা এটা যেহেতু কম তাহলে ওইটাকে কমিয়ে দিলাম 12 কম বলেছে তাহলে এটাকে কমিয়ে দিলাম 12, তাই দুই দিক ব্যালেন্স হয়ে গেলো, সমান হয়ে গেলো। অথবা যদি এদিকে কম তাহলে এদিকে 12 যোগ করে দিতাম তবু হতো। তাহলে এটা কী পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস 6x সমান সমান 11x মাইনাস 6, বা এক্স স্কোয়ার প্লাস 6x 11x মাইনাসে চলে আসবে এদিকে, 6 এদিকে প্লাসে চলে আসবে সমান সমান 0, বা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0। এটাই নির্ণয় সেই সমীকরণ, তাই না? এটাই নির্ণয় সেই সমীকরণ। এবার 1.1 চ্যাপ্টারের শেষ অঙ্কটি, এবার দেখো 1.1 চ্যাপ্টারের শেষ অঙ্ক 8 নম্বরেরটি। এটা কি বলা আছে, একটি 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটা রাস্তা আছে।
তাহলে খেলার মাঠটা আমরা আগে আঁকি। খেলার মাঠটা এটা, ঠিক আছে। এটার দৈর্ঘ্য কত বলা আছে? 45 মিটার, প্রস্থ 40 মিটার, সমান চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে, সমান চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে, সমান চওড়া একটা রাস্তা আছে। ধরছি রাস্তাটা চওড়াটা কত? এক্স মিটার, তাহলে এটুকুনো এক্স, তাহলে এটুকুনো এক্স, আবার এটুকু এক্স, এগুলো সব এক্স চওড়া, তাই না, এক্স চওড়া। তাহলে এখন 45 মিটার ছিল শুধু আয়তক্ষেত্রকার খেলার মাঠটার দৈর্ঘ্য, তাহলে টোটাল রাস্তা সহ দৈর্ঘ্য কত হবে? বাইরে এখানে একটা এক্স যোগ হবে, এখানে একটা এক্স যোগ হবে, তাই না। তাহলে টোটাল এটা 45, এদিকে প্লাস এক্স, ওইদিকে প্লাস এক্স, তাহলে 45 প্লাস 2x টোটাল দৈর্ঘ্য। টোটাল প্রস্থটা কত হবে? 40 ছিল এত টাকা, এইদিকেও এক্স যোগ হলো, এইদিকেও আরও এক্স যোগ হলো, তাহলে 40 প্লাস 2x, তাই না। 45 প্লাস 2x এইদিকে, কারণ কি রাস্তাটা ভেতরটা এতটা, এইটা ছিল 45, এইটুকু এক্স যোগ হয়েছে, আবার এদিকে এক্স যোগ হয়েছে, তাহলে রাস্তার দৈর্ঘ্য রাস্তা সহ টোটাল আমরা যদি খেলার মাঠটা ধরি তাহলে 45 প্লাস 2x, এদিকে এক্স আর এদিকে এক্স, এদিকেও তাই, প্রস্থ এদিকে এক্স বেড়েছে, এদিকে এক্স বেড়েছে, তাহলে মোট আমাদের 40 প্লাস 2x। তাহলে ধরি আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠটির চারদিকে এক্স মিটার চওড়া রাস্তা আছে, ঠিক আছে। তাহলে রাস্তা সহ লিখতে পারি আমরা, রাস্তা সহ আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য কত হবে? 45 মিটার মাঠটার দৈর্ঘ্য ছিল, তার এইদিকে এক্স যোগ ওইদিকে এক্স যোগ, তাহলে 2x মিটার, তাই না। রাস্তা সহ মাঠটির প্রস্থ 40 ছিল এমনি শুধু মাঠের, তার সাথে আরও 2x যোগ, তাই না, এটা মিটার। তাহলে এবার রাস্তা সহ টোটাল মাঠের দৈর্ঘ্য ক্ষেত্রফল, রাস্তা সহ টোটাল মাঠের ক্ষেত্রফল কত হবে? 45 যোগ 2x ইন্টু 40 যোগ 2x, রাস্তা সহ টোটাল ক্ষেত্রফল পাবো এটা। আর কি বলছে? শুধু মাঠটার ক্ষেত্রফল কত পাবো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 45 তার দৈর্ঘ্য ছিল আর প্রস্থ ছিল কত? 40, তাই না। টোটাল মাঠটার রাস্তা সহ ক্ষেত্রফল, তাদের দৈর্ঘ্য প্রস্থের গুণফল করলাম এখানে, শুধু মাঠের ক্ষেত্রফল এটা 45 ইন্টু 40। এবার প্রশ্নতে কী বলা আছে যে ওই রাস্তার ক্ষেত্রফল, শুধু রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার বলা আছে। তাহলে টোটাল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল যেটা, সেটা থেকে যদি আমরা শুধু মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে শুধু আমাদের রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে তো, তাই না। টোটাল ক্ষেত্রফল যেটা ছিল রাস্তা সহ, সেখান থেকে আমরা মাঠটার ক্ষেত্রফল বের করে দিলাম, তাহলে শুধু রাস্তা পড়ে থাকলো, শুধু রাস্তার ক্ষেত্রফল। শুধু সেই রাস্তার ক্ষেত্রফল কত বলা আছে, তাদের পার্থক্য মানে বিয়োগ করলে আমরা টোটাল ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দিলাম, তাহলে বলা আছে 450। এটাই তো শর্ত, তাই না। এটাকে আমরা সমাধান সিম্পলিফাই করব, তাহলে আমাদের সমীকরণ পেয়ে যাব। তাহলে দুটো গুণ করছি, তাহলে 45 ইন্টু 40 180 1800 যোগ 45 দুগুণ 90x প্লাস 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস এটা কত 1800 সমান 450। এই 1800 ক্যান্সেল, তাহলে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে 4x স্কোয়ার আর 8 16 17, তাহলে 170x মাইনাস 450 সমান সমান 0, তাই না। বা 2 যদি কমন নিই তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 2, এটা। তাহলে নির্ণয় সমীকরণটা এটাই, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের তৈরি হয়ে গেল। এটা সমাধান করে আমরা রাস্তাটা কতটা চওড়া ছিল সেটা হিসাব করব পরবর্তী চ্যাপ্টারে। তো আজ এই পর্যন্ত, খুব পড়াশোনা করো, অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে, শুধু অঙ্ক দেখলেই হবে না অথবা পড়লেই হবে না, অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে লিখতে হবে। যদি না লিখো তবে অঙ্কের
সমাধান খাতায় নামিয়ে আসতে পারবে না। তাই অঙ্ক প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি ভিডিওটি চালিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে পারো, অথবা যেখানে বুঝতে পারবে না রিমাইন্ড করবে, ব্যাক করবে করে সেখানে দেখবে। যদি তাও না বুঝতে পারো তবে কমেন্ট করে জানতে চাইবে যে কোথায় বুঝতে পারলে না। আবার পরবর্তী আর একটা ভিডিওতে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে।